নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভয়া হত্যাকাণ্ডে অভয়ার বাবা মার হয়ে যে মানুষটি, যে অ্যাডভোকেট, প্রখ্যাত অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করছিলেন, তিনি কেন সরে গেলেন? কিসের জন্য সরে গেলেন? কি কারণে সরে গেলেন? আজকে সেই নিয়েই বিশেষ প্রতিবেদন আপনাদের দরবারে পেশ করছি। আমরাও নিরন্তর খোঁজ করছি বৃন্দা গ্রোভার সরে গেলেন কেন। আমরাও সমালোচনা করেছিলাম যে অভয়ার বাবা মার হয়ে যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আরজি কর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তোলা যেত, কেন আইনজীবী বৃন্দা গ্রোভার সে প্রশ্নগুলো তুলছেন না? আমরা গত দুদিন আগে প্রশ্নটা করেছিলাম, কিসের জন্য, কি কারণে, কোথায় অসুবিধে, কেন প্রশ্ন করছেন না যে শিয়ালদা কোর্টে কেন লাইভ স্ট্রিমিং হবে না, শিয়ালদা কোর্টে কেন প্রকাশ্যে শুনানি হবে না, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের সরাসরি লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে প্রকাশ্যে সব কিছু আমরা শুনতে পাচ্ছি, কেন শিয়ালদা কোর্টের ঊর্ধ্বতার কক্ষে সঞ্জয় রায় অভিযুক্তর অভিযুক্তর বিচারের শুনানি হবে না? কেন মানুষ জানতে পারবে না? এত বড় একটা হত্যাকাণ্ড, যেখানে 31 বছরের ডাক্তারের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়েছিল, তার কেন শুনানি স্পষ্টত পরিষ্কারভাবে হবে না? প্রকাশ্যে জানতে পারবো না কেন? এতগুলো 43 জনের সাক্ষী প্রদান হয়ে গেল, আমরা জানতেও পারলাম না কারা 43 জন। টুকটাক সংবাদপত্রে পড়ছি, কেন তারা কি বলছেন, কি অভিযোগ করছেন, সঞ্জয় রায়ের আইনজীবীরা কি জবাব দিচ্ছেন? সঞ্জয় রায় ওই প্রিজন ভ্যানে উঠতে নামতে যে কথাগুলো বলেছিলেন যে আমাকে ফাঁসাচ্ছে সরকার, আমাকে ডিপার্টমেন্ট থেকে প্রেশার দেওয়া হচ্ছে, আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল এবং তার অফিসাররা, তো তার কথাগুলো কেন বাংলার মানুষ শুনতে পেল না? এবং সেই নিয়ে প্রশ্ন, কেন বৃন্দা গ্রোভার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রশ্নগুলো করলেন না কেন? কেন প্রধান বিচারপতির বেঞ্চের কাছে দাঁড়িয়ে বৃন্দা গ্রোভার একাধিক শুনানির সুযোগ পাওয়া সত্ত্বেও কেন এই মৌলিক প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে করলেন না? এই প্রশ্নটা বারবার আমাদের মনে দেখা দিয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম দিকে একবার দুবার অ্যাপিয়ার করেছেন, তারপর তাঁকে সরিয়ে দিয়ে বৃন্দা গ্রোভারকে এনেছিলেন, আমরা যে খবর পেয়েছি, পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। তার কারণ বৃন্দা কারাতের সঙ্গে বৃন্দা গ্রোভারের খুব ভালো সম্পর্ক শোনা যায়। সেই সূত্র ধরে বৃন্দা গ্রোভারকে আইনজীবী হিসেবে অভয়ার বাবা মার হয়ে এই বিচার ব্যবস্থায়, এই বিচার প্রক্রিয়ার যে সুমোটো শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছিল, সেখানে সংযুক্ত করা হয়। তারপর তার কাছে তো বাংলার মানুষের একটা এই বেসিক এক্সপেকটেশন ছিল, যে প্রশ্নটা আমি করছি, যে প্রশ্নটা আপনি করছেন, যে প্রশ্নটা আমজনতার মনে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা বৃন্দা গ্রোভারের মনে প্রশ্নটা আসেনি। কেন তিনি চুপ করে থাকলেন? কেন যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলো, ওই অসহায় বাবা মা, যে 31 বছরের ডাক্তার কন্যার বাবা মা, গুমড়ে গুমড়ে যারা সোদপুরের বাড়িতে মরছেন, তাদের হয়ে যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে তুলতে পারতেন, কেন তিনি প্রশ্নগুলো তোলেননি? আর তাকে যারা অভয়ার বাবা মার অ্যাডভোকেট হিসেবে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছিলেন, সেই বৃন্দা কারাত, যদি সত্যি তাই হয়, বৃন্দা কারাতটা যদি করে থাকেন, আমরা শুনেছি করেছেন, তাহলে তারা কেন বৃন্দা গ্রোভারের কাছে প্রশ্নটা করেননি? তাহলে কি ঠিকঠাক ব্রিফিং হয়নি, নাকি অন্য কোনো অঙ্ক? এই প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। বারবার মনে দেখা দিয়েছি, কেন এই বেসিক জায়গাগুলো কেন কেন করা হবে না? কিসের জন্য? কোথায় অসুবিধে? অসহায় বাবা মা তো সুপ্রিম কোর্টে দৌড়াতে পারছেন না, তাদের হয়ে অত বড় একজন নাম করা আইনজীবী, তাকে সব ব্রিফিং করা হচ্ছে, আচমকা তিনি ছেড়ে চলে গেলেন। না, ছেড়ে চলে যাওয়ার আগে তো জবাবটা দিয়ে যাওয়া উচিত। তিনি আইনজীবী হতে পারেন, এত বড় একটা সেন্সিটিভ মামলা সারা পৃথিবীর বাঙালিদের যেটা নাড়িয়ে দিয়েছে, এবং কি অবাঙালিদেরও নাড়িয়ে দিয়েছে, যেখানে একটা সরকার, নবান্ন, কালীঘাট, পিসি ভাইপো কোম্পানি, বিনীত গোয়েল বাহিনী সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার করে একটা হত্যাকাণ্ডকে, সংগঠিত হত্যাকাণ্ডের অপরাধীদের বাঁচানোর ব্যবস্থা করেছেন। সেইখানে দাঁড়িয়ে একমাত্র কন্যা সন্তানের বাবা মা, তারা বিশ্বাস করে বৃন্দা গ্রোভারের হাতে তাদের 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 অনুমতিটা তুলে দিয়েছেন আমাদের হয়ে সুপ্রিম কোর্টে, আপনি প্লিড করুন, কথা বলুন। কিন্তু বেসিক্যালি যে কথাগুলো বলা ছিল, কেন বললেন না? আর তারপর সাইলেন্টলি তিনি বেরিয়ে গেলেন কৈফিয়ত না দিয়ে। এটাই কি ভবিতব্য 31 বছরের অসহায় মৃত ডাক্তার কন্যার বাবা মার, বা কিংবা আমজনতা বাঙালির? প্রশ্নটা বৃন্দা গ্রোভারের দেওয়া উচিত, এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত বৃন্দা গ্রোভারের। এবং বৃন্দা গ্রোভারকে যে বিরাট বৃন্দা কারাত সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য নিয়ে গিয়েছিলেন, অ্যাপয়েন্ট করেছেন, তাকেও জবাব দিতে হবে। আমরা ছাড়বো না, প্রশ্নের জবাব চাইবো। সাইলেন্টলি চলে গেলে হবে না। সুপ্রিম কোর্টে দীর্ঘদিনের জাস্টিস চন্দ্রচূড় তো
প্র্যাকটিক্যালি মামলাটাকে হিমঘরে পাঠিয়ে দিয়ে চলে গেছেন, রিটায়ার করে গেছেন, বলার কিছু নেই। আমাদের দুর্ভাগ্য, আমাদের কপালের দুর্ভাগ্য, আমাদের কপাল। হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে মামলাটা থাকলেও কিছু নাড়াচাড়া হতো। কপিল সিবাল একতরফা খেলে দিয়ে বেরিয়ে চলে গেলেন। তার ফল শেষ পর্যন্ত আমরা জানতেও পারবো না আসল অপরাধী কি, আমরা জানতেও পারবো না সঞ্জয় রায় যে কথাগুলো বলতে চেয়েছিলেন সেগুলো প্রেজেন্ট ভ্যান পিটিয়ে কিভাবে সেটাকে চাপা দেওয়া হলো। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে। আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম, তিনি এই মামলাটা সম্বন্ধে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত শুনানি হচ্ছে প্রত্যেকটা খবর পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তার মনেও প্রশ্ন উঠেছে যে বাবা মার হয়ে নারাজি পিটিশনটা ফাইল করা যেত না, যে আমরা রাজি নই, যে তদন্ত চলছে, সঞ্জয় রায় অভিযুক্ত হয়ে তার বিচার হয়ে গেলে কি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন? বিনীত গোয়েলকে ইন্টারোগেশন পর্যন্ত সিবিআই করেনি। কেন করেনি? কিসের জন্য করেনি? উত্তর দেবেন না সিবিআই অফিসাররা, উত্তর দেবেন না সলিসিটর জেনারেল তুষার মেহতা, উত্তর দেবেন না বৃন্দা গ্রোভার, যিনি সুপ্রিম কোর্টে প্রশ্নটা তুলতে পারতেন, কেন তোলেননি? চলুন আজকে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় প্রশ্নটাই করেছেন, কি বলেছেন শুনুন। নমস্কার জয়ন্তবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি আজকে একটা সংবাদের প্রেক্ষিতে আপনাকে ফোন করলাম যে অভয়ার বাবা মার যিনি আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার, তিনি এই মামলা থেকে সরে গেলেন এবং তার নির্দিষ্ট কোনো কারণ দেখাননি। অনেক বহু মানুষের প্রশ্ন যে এই মামলায় অভয়ার বাবা মা হিসেবে তার যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা কি তিনি পালন করেছেন, এবং আরো বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আসছে। আপনার মনে কি কোনো প্রশ্ন আসছে একটু বলবেন? দেখুন, অভয়ার মামলা নিয়ে, অভয়ার ঘটনা নিয়ে অনেক প্রশ্ন আমার মনে অনেক দিন ধরে রয়েছে, যার উত্তর আমিও খুঁজি। আপনি যখন সুযোগ দিলেন আমি আপনার সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। আমি জানি না আমি ভুল কিনা, ভুল হলে বলবেন। আমার মনে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো, অভয়ার ঘটনার পরে আমরা সবাই বলতে শুরু করেছিলাম, কারণ প্রেক্ষিত সেরকমই ছিল, তার শরীরের ইনজুরিগুলি দেখে বা তারপরে যেভাবে 14ই আগস্ট ঘটনাস্থল ভাঙবার চেষ্টা হয় বা যেভাবে দুর্নীতির পাক ঠেলে বেরিয়েছে, তাতে মনে হয়েছে যে অভয়ার এই হত্যাকাণ্ডের সঙ্গে একজন জড়িত নয়, আরো অন্য অনেকেই জড়িত। বিশেষ করে অভয়ার শরীরের যে ইনজুরিগুলি রয়েছে সেগুলি দেখে মনে হয়েছে কোনো একজনের মাধ্যমে এই ধরনের আঘাত সম্ভব নয়, ওনার হত্যার পেছনেও আরো অনেকে জড়িত রয়েছে প্রত্যক্ষভাবে। আমার মনে প্রথম যে প্রশ্ন জাগে যে যখন চার্জশিট হলো একজনের বিরুদ্ধে, তখন কেন অভয়ার পরিবার থেকে একটি নারাজি পিটিশন দাখিল করা হলো না আদালতে? নারাজি পিটিশন আমি সাধারণ মানুষের জন্য এভাবে বলতে চাইবো, যখন আমরা তদন্তে খুশি হই না, যখন আমরা তদন্তে রাজি হই না তদন্তের ফলে, তখন আমরা না রাজি, বুঝতেই পারছেন নামেই বোঝা যাচ্ছে আমরা রাজি নই এই তদন্তে, খুশি নই এই তদন্তে, এরকম একটা পিটিশন আমরা দাখিল করে পুনরায় তদন্ত চাই। এখানে সেটা চাওয়া হলো না কেন? যদিও অনেকে হয়তো বলবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার সুযোগ এখনো রয়েছে, তাদেরকে আমি বলতে চাইবো যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার সুযোগ রয়েছে সিবিআই এর হাতে, সিবিআই দেয়নি এখনো। আমি জানতাম 9ই ডিসেম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই আদালতে, কিন্তু এখনো দেয়নি। তা সত্ত্বেও বিচার শুরু হয়ে গিয়েছে এবং যতটা আমি জানতে পেরেছি প্রায় 43 জনের বিচার প্রক্রিয়া নাকি শুরু হয়ে গিয়েছে। আমি জানি না সঠিক সংখ্যাটা, 43 হোক, 4 হোক, 3 হোক, যাই হোক, বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গিয়েছে। আর বোধহয় 51 জনের মতো বাকি রয়েছে, সবাই আসবেন কিনা জানি না। তাহলে আর বাকি কি রইল বিচার শেষ হতে? তাহলে এখনো নারাজি পিটিশন দেওয়া না হলে কবেই বা দেওয়া হবে? আর আমরা যে তদন্তে খুশি নই সেটা কবেই বা বলা হবে? এটা গেল প্রথম। অর্থাৎ তদন্তে খুশি না হওয়া সত্ত্বেও একটা আবেদন জমা পড়লো না, অথচ বিচার প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এরপরে আসছে আমার পরের প্রশ্নে,
যেখানে মহামান্য সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছে অভয়ার মামলার, সেখানে এখানে ক্লোজ ডোর বা আমরা যেটাকে বলি আইনি পরিভাষায় ইন ক্যামেরা বিচার সওয়াল জবাব হচ্ছে। আমার প্রশ্ন, হ্যাঁ ইন ক্যামেরা হতো, অন্য অনেক জায়গায় হয়, আমরা বহু জায়গায় বিশেষত যেখানে রেপের মামলা বা পক্সোর মামলা জড়িয়ে থাকে সেখানে আমরা বলি ইন ক্যামেরা করো, কারণ ওখানে অনেক সময় ভিকটিমকে যে ধরনের প্রশ্ন করা হয় বা যে ধরনের প্রশ্ন করা হয় আদালতে, সেগুলো বাইরে বেরিয়ে এলে ভিকটিমের বা তার পরিবার অসম্মানিত বোধ করতে পারেন বা ভিকটিমকে চিনে ফেলার সম্ভাবনা থাকতে পারে। এই ধরনের কারণে আমরা বলি যে সবার সামনে করব না, ওটা ইন ক্যামেরা করো বা লোকচক্ষুর অন্তরালে করো। কিন্তু মনে রাখতে হবে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলার লাইভ স্ট্রিমিং অ্যালাউ করেছিলেন, তাহলে আজকে সাধারণ মানুষ জানতে পারছে না কেন এই আদালতে কি হচ্ছে? সাধারণ মানুষের তো একটা জানবার অধিকার আছে। আমরা কিন্তু আপনার মনে থাকতে পারে কামদুনি মামলার পরে বা এরকম অনেক গুরুত্বপূর্ণ মামলার পরে আমরা আইনজীবীরা বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি এবং জনসাধারণকে সচেতন করেছি বা তাদেরকে জানিয়েছি যে এই কারণে বা আদালতের মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। কিন্তু কি কামদুনির কামদুনিটাও কিন্তু ইন ক্যামেরা মামলা হয়নি, কামদুনির ক্ষেত্রেও কিন্তু মামলা জনসমক্ষে বা সকলের সামনে হয়েছিল। তাহলে এখানে প্রয়োজনটা কি ছিল? দ্বিতীয় কথা, যে আইনজীবী রয়েছেন তৃতীয় কথা, যে আইনজীবী রয়েছেন তিনিই বা বাইরে বেরিয়ে এসে আমাদের বলছেন না কেন? আমরা তো বুঝতে পারছি না অভয়ার মামলায় আদালতের অভ্যন্তরে আদালত কক্ষে কি ঘটছে। মনে রাখতে হবে অভয়ার মামলা কিন্তু শুধুমাত্র অভয়া কেন্দ্রিক নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে জড়িয়ে রয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষের আবেগ, তাকে কিন্তু সম্মান করা প্রয়োজন। আমরা তো জানতে চাই কি হচ্ছে। আর একটা কথা বলা খুব প্রয়োজন, যেখানে আমরা আগেও দেখেছি অনেক বছর আগে একজন নেতা একটি বিশেষ দলের, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তিনি কিছু বলতে চাইতেন আদালতে, তখন পুলিশের গাড়ি বাজাতো, আমরা তখন বলতাম হল্লা পুলিশ। হল্লা পুলিশ তাকে বলতে দিত না কিছু, যাতে করে সাধারণ মানুষের কানে তার বক্তব্যটা না পৌঁছয়। এখানে যখন মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিছু বলতে চাইছে, তখন কেন রাজ্য পুলিশের পক্ষ থেকে ওই টিন বাজানো হচ্ছে, আমরা যাকে সাদা কথায় বলি, বা গাড়ি বাজিয়ে তার কথাকে চেপে দেওয়া হচ্ছে? মনে রাখতে হবে তদন্তটা করছে সিবিআই। সিবিআই কেন আপত্তি করছেন? আমরা তো জানতে চাই কি বলতে চান উনি। আমি এটাও বলতে চাইবো যে সঞ্জয় রায় যাদের কথা আজকে বলছে, সিবিআই তাদের কি কখনো একবারও ডেকে জেরা করেছে? এটা কিন্তু খুব প্রয়োজন, কারণ অনেক প্রভাবশালী মানুষের নামও তো সঞ্জয় রায় বলছে। সিবিআই কি একটি বারের জন্য তাদের জেরা করেছে, নাকি সিবিআই এর এই এই তদন্ত পদ্ধতি আগাগোড়া সঞ্জয় কেন্দ্রিক? অর্থাৎ বেশ কিছু প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল। আমি জানি না যিনি এই মামলার দায়িত্বে ছিলেন এতদিন পর্যন্ত, আমরা সংবাদ মাধ্যমে দেখলাম তিনি নাকি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তার কাছেও এ প্রশ্ন গেছে কিনা। কারণ এই প্রশ্নগুলো খুবই মানবিক এবং খুবই স্বাভাবিক। সাধারণ মানুষের মনে এ প্রশ্ন ঘুরছে। আমি একজন সাধারণ মানুষ, আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি। জয়ন্তবাবু, আমি আপনাকে একবার থামিয়ে একটা প্রশ্ন করছি যে কেন্দ্রের সলিসিটর জেনারেল সিবিআই এর আইনজীবী তুষার মেহতা তিনি বলেছেন এই তদন্ত প্রক্রিয়াটা 3টে পর্বে বিভক্ত। একটা হচ্ছে খুন, দ্বিতীয় হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং এন্ড অল্টারেশন, আর তৃতীয়ত হচ্ছে দুর্নীতি। আমার খুব স্পেসিফিক একটা জিনিস মনে হয়েছে, আপনি আইনজীবী হিসেবে এটা উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পার এবং অল্টার করার ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে এবং তাদের ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে সিবিআই এর তরফ থেকে তিনি বলছেন, অথচ এই রাজ্যে আমরা এখনো জানতে পারিনি এভিডেন্স ট্যাম্পার অল্টার করার ব্যাপারে যার মুখ্য ভূমিকা ছিল থাকার কথা লজিক্যালি, সেটা হচ্ছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। প্রশ্নটা কি আপনার মনেও আসছে না, কি বলেন? একদম, আমি সেই জন্য কিন্তু আমি যে 3-4টে পয়েন্ট আপনার কাছে বললাম, সেখানে আমি কথা বলেছি যে সঞ্জয় রায় যাদের কথা বলছে
এবং সঞ্জয় রায় ওই জাল ঢাকা গাড়িতে বসে যাদের নাম বলছে তাদের কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি বা একবারও কি ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, এই প্রশ্নটা আমাদের মনেও। আমি জানি না মাননীয় তুষার মেহতা মহামান্য সুপ্রিম কোর্টে কি বলছেন। দেখুন, মূল মামলা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে হচ্ছে না, মূল মামলা কিন্তু হচ্ছে একেবারে নিম্ন আদালতে, অর্থাৎ শিয়ালদা আদালতে। দুর্নীতি এবং অন্যান্য যে অংশগুলি বলে 3টে ভাগের কথা বলা হচ্ছে, সে 3টে ভাগ আমরা এই শব্দটাও জেনেছি যে লার্জার কনস্পিরেসি এখানে রয়েছে, সেটা তো হলো। কিন্তু অভয়ার মৃত্যুর কারণ কি, অভয়ার মৃত্যুতে কে কে জড়িত, সেই তদন্ত কতটুকু এগোলো, কাদের কাদের ধরা হলো, এটা তো বাংলার মানুষ জানতে চায়। এবং আমি আপনাকে যে কথাগুলি বললাম সেগুলি কিন্তু সাধারণ মানুষের কথা। সুপ্রিম কোর্ট কেন এই মামলা টেনে নিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে, তারপর তাদের কাছ থেকে আমরা কি পেলাম, সেটা কোনোদিন হয়তো হিসেব হবে, মানে সাধারণ মানুষ হিসেব করবেন, হিসেব কষবেন যে কতটুকু সুপ্রিম কোর্টে গিয়ে কি লাভবান হয়েছে অভয়ার পরিবার। আমি বারবার বলবো, অভয়ার পরিবার কিন্তু এই মুহূর্তে সারা বাংলার পরিবার। মনে রাখবেন, অভয়ার পরিবারের সঙ্গে বা অভয়ার হয়ে কথা বলতে গিয়ে আমরা আরো একটা মৃত্যু প্রত্যক্ষ করেছি। মাননীয় পঙ্কজ দত্তকেও কিন্তু আমরা হারিয়েছি প্রতিবাদ করতে গিয়ে। ঠিক। অর্থাৎ এবং ঘটনাচক্রে আজকে কিন্তু পঙ্কজ দত্তের কাজ হলো কলকাতায় এসে একটি মন্দিরে তার স্ত্রী কাজ করলেন। দেখুন, বাংলার মানুষ জড়িয়ে গিয়েছে। আপনি মাননীয় তুষার মেহতার কথা বলছেন, তিনি ওখানে কি বলেছেন আমি জানি না, জানতে চাই না। তার প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি, যে প্রশ্নগুলি আমি করলাম সম্ভবত এগুলি সাধারণ মানুষেরও প্রশ্ন, এর উত্তর কিন্তু সাধারণ মানুষ কোনোদিন হিসেবের মাধ্যমে চাইবেন। ঠিক। জয়ন্তবাবু, অনেক ধন্যবাদ এই বিশ্লেষণের জন্য। ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো নিয়ে সঞ্জয় দা। তো আমাদের কথা বলা কাজ, আমরা সেটাই আজকে করলাম। আরো অনেক প্রশ্ন লুকিয়ে রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আপনার কাছে উত্তর খুঁজবো। আইনের নিশ্চয়ই। দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি, দুটো দিক থেকেই যে প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, নমস্কার। নমস্কার।